কোলের ওপর দুটি শীর্ণ শিরা বার করা হাত তুলে বসলেন ভদ্রমহিলা। তারপর ধরা গলায় একে একে অনেক কথাই বললেন। নাম তার বিন্দুমতি, কাজ করেন স্থানীয় টেলিফোন কারখানায়। মেসোমশাই অর্থাৎ লালমোহন পণ্ডিত বিমান কারখানার ডাক্তার। ললিত অত্যন্ত ভালো ছেলে, পড়াশোনায় ভালো, স্বভাব চরিত্রও ভালো, অজাত শত্রু। তা সত্ত্বেও কে তাকে এভাবে খুন করল সেটাই রহস্য। গতকাল 4টের সময় স্কুল থেকে ফিরেই আবার বেরিয়ে গিয়েছিল ললিত। সাইকেল নিয়ে বেরিয়েছিল। বলেছিল শ্যামলেন্দুর বাড়ি যাচ্ছি। শ্যামলেন্দু ওর সহপাঠী, রাসেল মার্কেটের কাছে থাকে। রাত 8টা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন সে এলো না, তখন মাসি মেশোকে নিয়ে মালেশ্বরম গিয়েছিলেন বিন্দুমতি এক বিয়ের নেমন্তন্ন রাখতে। চাকরকে বলেছিলেন ললিত এসে যেন বিয়ে বাড়ি চলে যায়। কিন্তু ললিত আর আসেনি। আজ ভোরে বাড়ি ফিরেই থানায় ডায়েরি করা হয়। তারপর থেকেই মাসি ফিট হচ্ছেন, মেশো এলিয়ে পড়েছেন। প্রেমাংশু খাতা বন্ধ করে বলল, ললিতের ঘরটা একবার দেখব। আসুন। কপালের ওপর থেকে শুকনো চুলগুলো সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন বিন্দুমতি। বারান্দার কোণ ঘুরে দাঁড়ালেন একটা দরজার সামনে। হাত কয়েক তফাতে আর একটা দরজা। বললেন, ওপাশের ঘরটা আমার। সাদা রং করা পাল্লা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা যে আধুনিক ছাত্রের তা এক দর্শনেই মালুম হয়। খবরের কাগজ আর বিভিন্ন সাময়িক পত্র থেকে হরেক রকম ছবি কেটে আঠা দিয়ে লাগানো দেওয়ালে, কিন্তু প্রতিকৃতি কোথাও নেই। দক্ষিণ দিকের জানালার সামনে কাঠের টেবিলে বই খাতার স্তূপ। পাশের দেওয়াল আলমারিতে ইংরেজি আর বাংলা বই, গল্পের বই বেশি। কয়েকটা বই আমারই লেখা, ইন্দ্রনাথ রুদ্রর কাহিনী। পাশের বইগুলিও ডিটেকটিভ কাহিনী। দেওয়াল ঘেঁষা সিঙ্গল খাট, মাথার কাছে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি। পাশেই নিকেল ফ্রেমে বাঁধানো লালমোহনের ফটো। আমাদের দিকে তাকিয়ে হাসছে, সাদা শার্ট আর শর্ট পরে। ক্রিকেট ব্যাগ বগলে দাঁড়িয়ে আছে খেলার মাঠে। চোখ দুটি প্রাণবন্ত, যেন অনুসরণ করছে আমাদের প্রত্যেককে। নিষ্পাপ চোখে অসীম কৌতূহল। ইন্দ্রনাথ গম্ভীর হয়ে গেছে ছবিটা দেখে। হেঁট হয়ে টেনে দেখল টেবিলের ড্রয়ার দুটো, ভেতরে এক রাশ তারের ধাঁধা। আমি তর্জনী নির্দেশ করে শুধলাম, আমার লেখা বই রয়েছে দেখছি। চকিত চাহনি নিক্ষেপ করলেন বিন্দুমতি। আপনি মৃগাঙ্ক রায়? হ্যাঁ, উনি আসলে ইন্দ্রনাথ রুদ্র। ললিত আপনার ভীষণ ভক্ত ছিল। ফিরে চাইল ইন্দ্রনাথ, তাই নাকি? বইয়ের পোকা ছিল, বিশেষ করে ডিটেকটিভ বই। বলতো বড় হলে ইন্দ্রনাথ রুদ্র হবে। আচ্ছা, হীরামনের হাহাকারের ভ্রমর মেয়েটা কি জীবন্ত চরিত্র? মৃগাঙ্ক বলতে পারে। প্রশ্নটা এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করল ইন্দ্রনাথ। ললিত সম্বন্ধে একটা কথা জিজ্ঞেস করতে পারিনি, এখন করছি। ও কি মেয়েদের সঙ্গে মিশতে ভালোবাসত? সোজা কথাই, ললিত কি অকালপক্ষ ছিল? না, ঠিক উল্টোটা ছিল। শ্যামলেন্দু ওর প্রাণের বন্ধু। এক পাল ছেলে নিয়ে একটা ডিটেকটিভ ক্লাব খুলেছিল। ও ছিল সেক্রেটারি। একটা হাতে লেখা ম্যাগাজিনও বের করত। বলেন কি? অকপট বিস্ময় প্রকাশ করল ইন্দ্রনাথ। নিবিষ্ট মনে খাতা খুলে নোট নিয়ে চলল প্রেমাংশু। ললিত বলতো, সাহিত্যের স্কুলে পড়ে যেমন সাহিত্যিক হওয়া যায় না, গোয়েন্দা স্কুলে পড়েও তেমনি গোয়েন্দা হওয়া যায় না। দরকার অনুশীলনের। তাই তো সাইকেল নিয়ে টো টো করতো সারা শহরে। কেন? আপনি নাকি কোথায় লিখেছেন চোখের ব্যবহার না করলে গোয়েন্দা হওয়া যায় না। ও তাই রাস্তাঘাটে টহল দিত। বলতো এইভাবেই ঘুরতে ঘুরতে চোর ছাঁচোরের টিকি ধরতে পারবো। তারপর পুলিশের কাছে খবর পাঠালেই পুলিশ লোহারকোটকে স্বীকৃতি দেবে। লোহারকোট? খসখস শব্দ স্তব্ধ হতে দেখি লেখা থামিয়ে জুলজুল করে চেয়ে আছে প্রেমাংশু। ওর ডিটেকটিভ ক্লাবের নাম। লোহারকোটের মতোই নাকি দুর্ভেদ্য। হাতে লেখা ম্যাগাজিনগুলো দেখবেন? কই দেখি। টেবিলের তলা থেকে এক গোছা পত্রিকা বের করে আনলেন বিন্দুমতি। ইন্দ্রনাথের পরিচয় পাওয়ার পর থেকেই ভদ্রমহিলার মধ্যে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে। আমার অস্তিত্ব যেন বিস্তৃত হয়েছেন। ম্যাগাজিনগুলো 4 পৃষ্ঠার চটি ম্যাগাজিন। ডিমাই কাগজে
সাইক্লো স্টাইল করা, গোটা গোটা অক্ষরে ওপরে লেখা লোহার কোট। তারপর পরিচ্ছন্ন হরফে সম্পাদকীয় বিবৃতি, সদস্যদের চিঠিপত্র, টুকরো খবর এবং কিশোর গোয়েন্দাদের সারা মাসের প্রগতি প্রতিবেদন। ভুরু কুঁচকে শুধল ইন্দ্রনাথ। হাতের লেখাটা কার? ললিতের। সুন্দর লেখা। সাইক্লো স্টাইল হতো কোথায়? সিটি মার্কেটের একটা দোকান থেকে। ম্যাগাজিনগুলো আমি নিয়ে যাচ্ছি, পরে ফেরত দেব। আপনি শ্যামলেন্দুর ঠিকানা জানেন? হ্যাঁ, জানি। ঠিকানা লিখে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম সকলে। বিদায় মুহূর্তে দেখলাম বিষাদ মেঘ ঘনিয়েছে বিন্দুমতির মুখদেশে, চক্ষু সজল। ধরা গলায় বললেন, আমি নিয়তি বিশ্বাস করি, যা হবার তা হবেই, কেউ রুখতে পারবে না। ক্ষণজন্মা ললিতকেও যেতে হলো সময় ফুরিয়েছিল বলে। কিন্তু কিন্তু কি? বিরাগপূর্ণ চোখে প্রেমাংশু বলল, কৌতূহল হচ্ছে, নিমিত্ত হলো কোন জন? কোনো এক নরপশু, নামটা যথাসময়ে জানাবো বলে হনহন করে বেরিয়ে এলো প্রেমাংশু। গাড়িতে উঠে বলল, দেখ ইন্দ্র, খোসামুদ শুনে তুই গলে যেতে পারিস, আমি যাইনি। বিন্দুমতিও ললিতকে খুন করতে পারে। বলিস কি রে? হ্যাঁ, ঠিকই বলছি। স্বামী পরিত্যক্তা খান্ডারনি তো। তার উপর ললিত মরলেই পোয়া 12, মেশোর সম্পত্তিটা হাতানো যাবে। বিস্ফারিত চোখে কেবল চেয়ে রইল ইন্দ্রনাথ। তোয়াক্কা না করে প্রেমাংশু বলল, ওই রিতেশ ছোঁড়াও খুন করতে পারে, অকর্ম করতে গিয়ে ধরা পড়ায়। প্রেম। ললিতকে হঠাৎ ঝোঁকের মাথায় খুন করা হয়নি। খুন করবে বলেই খুনি ভাঁজ করা তার নিয়ে গিয়েছিল সঙ্গে। রিতেশ খুনি নয়। কিন্তু ছুরির কোপগুলো দেখেছিস? এলো পাতাড়ি। রাগের মাথায় ঠিকমতো টিপও করতে পারেনি। বিন্দুমতির চেহারাটাও সাংঘাতিক। হেসে বলল ইন্দ্রনাথ, বেশ তো, তুই বিন্দুমতি আর রিতেশকে নিয়ে চিন্তা কর, আপাতত আমাকে নিয়ে চল শ্যামলেন্দুর কাছে। হঠাৎ বিন্দুমতির কণ্ঠস্বর শোনা গেল ফটকের কাছে। ইন্দ্রনাথ বাবু, একটা কথা বলা হয়নি, আপনারাও জিজ্ঞেস করেননি। কি বলুন তো? কবিতার দিকে আর চোখে তাকিয়ে নিলেন বিন্দুমতি। ললিতের একটা উৎকট হবি ছিল, কি? ধাঁধা তৈরি করা। চোখের সামনে ভেসে উঠল ড্রয়ার ভর্তি তারের ধাঁধা। চলন্ত গাড়ির জানালা দিয়ে অন্য মনস্কভাবে ফুটপাথের দিকে চেয়েছিল ইন্দ্রনাথ। হাওয়ায় রেশম মসৃণ চুল উঠছে। সুন্দর চোখ দুটোর দুপাশ ঈষৎ কুঁচকে রয়েছে, চোখে কুহেলি দৃষ্টি। কি ভাবছ ঠাকুরপো? ইন্দ্রনাথের গায়ে ঠেলা দিয়ে বলল কবিতা। অতীত। হঠাৎ বিন্দুমতির ভাগ্য দেখে জিজ্ঞাসু চোখে আমার পানে চাইল কবিতা। সংক্ষেপে বললাম তদন্ত বিবরণ। সবশেষে বললাম বিন্দুমতি সত্যিই ভাগ্যহীনা, তাই নিয়তিকে আঁকড়ে ধরে বসে আছে। ইন্দ্রনাথ যেন স্বগতোক্তি করল, ভাগ্য আমারও খারাপ। আমিও জ্ঞান হওয়ার আগেই বাবা মাকে হারিয়েছি, মাসির কাছে মানুষ হয়েছি। সেই মাসি পরলোকে চম্পট দেওয়ার পর থেকেই আমি বড় একা। ইন্দ্রনাথের বাল্যকাল আমি জানি, কবিতাও জানে। ওর স্বপ্নীল চাহনির গভীরতা অনুধাবন করতে পারে বলেই অষ্টপ্রহর আগলে রাখে স্নেহ ভালোবাসার তাড়না দিয়ে। তাই হঠাৎ কোনো কথা খুঁজে পেল না কবিতা। অন্য সময় হলে তেড়ে উঠত, এখন বলল ছোট্ট করে, আমরা তো রয়েছি। কবিতার দিকে ফিরে ম্লান হাসল ইন্দ্রনাথ। দুর্বোধ্য সেই হাসি, সুগভীর। বলল, তা আছো। হঠাৎ গলা সাফ করল প্রেমাংশু, অথচ শত চেষ্টাতেও এক ফোঁটা কফও বেরোল না কণ্ঠদেশ থেকে। কিন্তু নিমেষে লঘু হয়ে গেল পরিবেশ। ভুরু কুঁচকে বলল কবিতা, গলায় কি ঢুকলো? আরশোলা? না, ধাঁধা। রাসেল মার্কেটের সামনে থেকে যে রাস্তাটা ক্যান্টনমেন্টের দিকে গেছে, তার উপরেই রাখালরাজ সাহার বাড়ি। ব্যাঙ্গালোরের আরেক নাম গার্ডেন সিটি। বাড়িগুলোই তার চাক্ষুষ প্রমাণ। রাখালরাজ সাহার বাড়িও তার ব্যতিক্রম নয়। মস্ত বাগানে খোন্তা হাতে গোলাপ চারা লাগাচ্ছিলেন রাখালরাজ নিজেই। মাথার সামনে চুল নেই, পেছনে আছে। কপালে 3 ভাঁজ ত্রিবলি রেখা। নাকটি টিয়া পাখির নাকের মতো টিকালো। গরুর নাসিকার ঠিক নিচেই একজোড়া পুষ্টু গুণ্ফ। খোন্তা নিয়ে দৌড়ে এলেন রাখালরাজ।
আসুন আসুন, কি সৌভাগ্য, লালমোহনের ফোন পেয়েছি। ললিত ফিরেছে? ভদ্রলোকের উল্লাস দেখে প্রথমে ভুরু কুঞ্চন করেছিলাম সকলেই। শেষ কথাটা শুনে বুঝলাম দুঃসংবাদটা জানেন না। আমরাও জানালাম না। কোমরের বেল্টটা টেনে তুলতে তুলতে এগিয়ে গিয়ে প্রেমাংশু বলল, ঘরে চলুন, আপনি শ্যামলেন্দুর বাবা? আজ্ঞে হ্যাঁ, রাখালরাজ সাহা। ইন্দ্রনাথ গোলাপ দেখছিল তন্ময় হয়ে। স্মৃতির রোমন্থন এখনো যায়নি চোখ থেকে। সাইজখানা দেখেছেন স্যার? অট্টহাস্য করে বললেন রাখালরাজ। স্খলিত লুঙ্গি বাঁ হাতে চেপে ধরে খোন্তা দিয়ে গোলাপ দেখিয়ে বললেন, কালচার করা গোলাপ, লালবাগ থেকে কিনেছি। ডালিয়া কি গোলাপ ধরা যায় না। অন্যমনস্কভাবে ইন্দ্রনাথ বলল, তা ঠিক। শ্যামলেন্দু কোথায়? এই তো ছিল, আপনাদের দেখেই ভো দৌড় দিল। শখের গোয়েন্দা মশাই, বুঝলেন কিনা, পুলিশ দেখলেই ভড়কে যায়। ঠিক বলেছেন। ইন্দ্রনাথের পানে অপাঙ্গে তাকিয়ে মন্তব্য করল প্রেমাংশু, আপনার ছেলেরও গোয়েন্দাগিরির বাতিক আছে নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি। কোথায় গেলি রে শ্যামলা? না, জ্বালালে তো ছেলেটা। গগন, ও গগন চাঁদ, দেখ না বাবা, শ্যামলা কোথায় গেল? আপনারা আসুন, কফি খেয়ে যান। ধোসা খান তো? বাড়িতে তৈরি মশাই। উনি নামলেন না গাড়ি থেকে? শেষ কথাটা নিক্ষিপ্ত হলো কবিতাকে উদ্দেশ্য করে। ওর মাথা ধরেছে, বললাম আমি। চলুন এগোই। এমন সময়ে গগনচাঁদ আবির্ভূত হলো আমাদের সামনে। তেল চুকচুকে নধরকান্তি বপু। দাদাবাবু গ্যারেজে ঢুকে বসে আছেন, আসবেন না? দৃষ্টি বিনিময় করল ইন্দ্রনাথ আর প্রেমাংশু। চলুন, আমরাই যাচ্ছি গ্যারেজে, বলল প্রেমাংশু। গোলাপি রং করা বাসভবনের পেছনে দুটি ছোট ছোট ঘর। একটিতে গগনচাঁদের সংসার, আর একটিতে একটি শেভরেলে গাড়ি, ব্লু বডি। নিয়মিত মাজা ঘষায় চকচকে। এক কোণে একটা কাঠের আলমারি, যন্ত্রপাতি থাকে। দেওয়ালে ভূষো। রাখালরাজ লুঙ্গি খামচে ধরে উধাও হলেন বাড়ির মধ্যে। পুলিশকে খাতির করতে চায় সকলেই। আমাদের দেখেই গ্যারেজের কোণ থেকে উঠে দাঁড়ালো একটি ছেলে। চোখে চশমা, বাপের মতোই গরুর নাসিকা, শ্যামল বরণ। গাঢ় নীল রঙের পুলোভারটি বেশ মানিয়েছে ঘন লাল ট্রাউজার্সের ওপর। ছেলেটির চোখমুখ বুদ্ধিদীপ্ত, কিন্তু ভয়ার্ত। গালে ভূষর দাগ, হাতেও তাই। এগিয়ে গিয়ে সস্নেহে বলল ইন্দ্রনাথ, ভয় কিসের শ্যামলেন্দু? ট্রাউজার্সের দুই পকেটে হাত ঢুকিয়ে জোর করে হেসে শ্যামলেন্দু বলল, না না, ভয় কিসের। ললিত ফিরেছে? না, তোমার সঙ্গে ওর দেখা হয়েছিল কখন? কালকে বিকেলে। স্কুলে? স্কুল থেকে বাড়ি ফেরার পর। কখন? তখন প্রায় 5টা। সাইকেলে করে এসেছিল বলে ঢোক গিলল শ্যামলেন্দু। ও, তারপর? চলে গেল। কোথায়? বলেনি। তুমি আঁচ করতে পারছো না? না। কারো সঙ্গে দেখা করার কথা ছিল? জানি না। কারো সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল? জানি না। টহল দিতে বেরিয়েছিল কি? ইয়ে মানে, তুমিও তো লোহার কোর্টের মেম্বার। চমকে উঠল শ্যামলেন্দু। আপনি জানলেন কেমন করে? আমি জানি, জানাটাই আমার কাজ। তারপর খাটো গলায় বলল, আমার নাম ইন্দ্রনাথ রুদ্র। চশমার আড়ালে জুলজুল করে উঠল শ্যামলেন্দুর দুচোখ। সত্যি? হ্যাঁ সত্যি। এই হলো লেখক মৃগাঙ্ক রায়, আর উনি প্রেমাংশু রায়, পুলিশ অফিসার। প্রেমাংশু তখন ঘুরঘুর করছে গ্যারেজের মধ্যে। যন্ত্রপাতির বাক্স নাড়ছে, গাড়ির তলা দেখছে। শ্যামলেন্দুর ভয় মাখানো চাহনি অনুসরণ করছে তাকে। চঞ্চল চাহনিটা নজর এড়ায়নি ইন্দ্রনাথের। তাই হঠাৎ বলল প্রেমাংশুকে, প্রেম, তুই বরং রাখালবাবুকে যা জিজ্ঞেস করবার করে নে, আমি যাচ্ছি। অর্থপূর্ণ চোখে তাকিয়ে বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেল প্রেমাংশু। এবার একটু সহজ হলো শ্যামলেন্দু। ইন্দ্রনাথ আমাকে ইশারা করতে আমিও বেরিয়ে এলাম বাইরে। আয়নাটা কার? শুনতে পেলাম ইন্দ্রনাথের প্রশ্ন। গগনচাঁদের, জবাব দিল শ্যামলেন্দু। দেখি। আয়না নিয়ে আলোয় দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মুখখানা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ইন্দ্রনাথ। তারপর
আয়না ঝুলিয়ে রাখল দেওয়ালের পেরেকে। শ্যামলেন্দু তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে ঘরের কোণে। কাছে গিয়ে কাঁধে এক হাত রেখে স্মিত মুখে বলল ইন্দ্রনাথ, শ্যামলেন্দু। চোখ তুলে চাইল শ্যামলেন্দু। ললিত খুব ধাঁধা ভালোবাসে না? খুব। প্রেমাংশু এখন নেই, সত্যি করে বলো তো, ওকে দেখে এখানে পালিয়ে এলে কেন? শ্যামলেন্দু নিরুত্তর। এক হাত শ্যামলেন্দুর কাঁধে, আরেক হাত শেভরলের পেছনের বুটিতে রেখে বলল ইন্দ্রনাথ, আমি বলবো? শ্যামলেন্দুর চোখে এবার শঙ্কার শিহরণ। এক ঝটকায় ঢাকনি তুলে বলল ইন্দ্রনাথ, এই জন্যে। বলেই ভেতর থেকে একটা টিনের কৌটো ছোঁ মেরে তুলে নিল ইন্দ্রনাথ। জিনিসটা একটা টফির বাক্স। শ্যামলেন্দুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে ঢুকলাম আমি আর ইন্দ্রনাথ, হাতে টফির বাক্স। লুঙ্গির ওপর ফুল কাটার ড্রেসিং গাউন চাপিয়ে তখন সোফায় জাঁকিয়ে বসেছেন রাখালরাজ। হাঁটুর ওপর খাতা খুলে বসে প্রেমাংশু, টিপয়ে ধুমায়িত কফি এবং ধোসা। আমাদের দেখেই হারমোনিয়াম দাঁত বের করে অট্ট হেসে বললেন রাখালরাজ, আপনার পরিচয় এইমাত্র পেলাম ইন্দ্রনাথ বাবু। গরিবের গৃহ ধন্য হলো আপনার পদধূলিতে। ভদ্রলোকের হাসিটা যেন কেমনতর। ইন্দ্রনাথ কাষ্ঠ হেসে ভদ্রতা জানালো, শুধলো প্রেমাংশুকে, জেরা শেষ? একরকম। উনিও বলছেন ললিত ছেলেটা হীরের টুকরো, ছেড়ে পাকা মোটেই নয়। খাতা পেন্সিল মুড়ে ধোসার দিকে হাত বাড়ালো প্রেমাংশু। সত্যিই ভালো ছেলে মশাই। দাঁড়িয়ে কেন, বসে পড়ুন। ধোসা জিনিসটা জুড়িয়ে গেলে বিষ। ললিত আজকালকার ছেলেদের মতো সব জানতা নয়। বলবো কি মশাই, আমাদের সঙ্গে রামকৃষ্ণ মিশন পর্যন্ত গিয়ে বসে থাকে। ও কি ধোসা খেলেন না? তিন চুমুকে কফির কাপ শেষ করে ঠন করে নামিয়ে রাখলো ইন্দ্রনাথ। বলল, আরেকদিন আয় প্রেম। সতৃষ্ণ নয়নে গরম ধোসার দিকে তাকিয়ে অগত্যা আমাকেও চুমুক দিতে হলো কফির কাপে। রাখালরাজ সত্যি বেশি বকেন। শশব্যস্তে উঠে দাঁড়িয়ে বললেন, আমার মাইশোর সিল্কের কারবার স্যার, চৌরঙ্গিতে শোরুম আছে, দরকার থাকলে বলবেন, লাভ নেব না। আমি ব্যাচেলর। বলতে বলতে বেরিয়ে গেল ইন্দ্রনাথ। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি খেলেন রাখালরাজ। গাড়িতে উঠে বেজার মুখে বলল প্রেমাংশু, পণ্ডশ্রমী সার। বিকেল 5টা থেকে 6টার মধ্যে ললিত মোহন কোথায় ছিল, কার কাছে ছিল, এখনো তার রহস্য। টফির বাক্সর ডালাটা এঁটে গিয়েছিল। আঙুলের চাড় মেরে ইন্দ্রনাথ বলল, রহস্যের সমাধান আমার হাতে। সে কি রে? কবিতাও উৎসুক চোখে তাকালো বাক্সটার দিকে। টিনের বাক্স, ওপরে ফুলের ছবি। আমি বললাম, কিন্তু তুই জানলি কি করে বাক্সটা ওখানে আছে? ডালাটা সত্যি এঁটে গিয়েছিল। এবার দুহাত লাগিয়ে বলল ইন্দ্রনাথ, দুটো কারণে। প্রথমত, বিপদ এলে মানুষ মাত্রই আগে প্রাণপ্রিয় বস্তুটা বাঁচাতে চায়। পুলিশ দেখেই শ্যামলেন্দু গ্যারেজে পালালো কেন? আরও তো জায়গা ছিল। দ্বিতীয় কারণটা আরো সহজ। প্রেমাংশু এটা ওটা নাড়ছিল বলে ভয়ে কাঠ হয়েছিল শ্যামলেন্দু। তাই ওকে সরিয়ে দিতেই স্বস্তি পেল ছেলেটা। আরো স্বস্তি পেল আমি পেছন ফিরতেই। হাঁপ ছেড়ে তাকালো মোটরের বডির দিকে। কিন্তু পেছন না ফিরেই দেখলি কি করে? আয়নার ভেতর দিয়ে। ঘটাং করে খুলে গেল টিনের ঢাকনি। ভেতরে কিছু নেই, খালি বাক্স। মুখ কালো হয়ে গেল ইন্দ্রনাথ রুদ্রের। ঈষৎ কুঞ্চিত হলো চক্ষু তারকা। কবিতা ঠাট্টার সুরে বলল, কি ঠাকুরপো, এই নাকি তোমার রহস্যের সমাধান? চোখ তুলল ইন্দ্রনাথ। চোখ আর স্বপ্ন সুন্দর নেই, ইস্পাত কঠিন। গলার স্বরেও শুনলাম রুদ্র কঠোর ডম্বুরধ্বনি। আমাকেও বোকা বানিয়েছে। ফিরে চল প্রেম, কালো দাগটার মানে জেনে আসি। কালো দাগ কিসের? শ্যামলেন্দুর গালে আর হাতে ধূসর দাগ দেখিসনি? দেখেছি, কিন্তু। এই সময়ে গাড়ির পাশ দিয়ে একটি মহীশূরী দম্পতি হেঁটে গেল হাসিতে পথ মুখরিত করে। মেয়েটির খোঁপায় টাটকা ফুলের বেষ্টনী দেখে ফুঁস করে নিঃশ্বাস ফেলল কবিতা। উটি যাওয়া শিখেই উঠল, শহরটা অন্তত দেখে আসি। ওগো,
দুষ্টু হাসি ভেসে উঠল ইন্দ্রনাথের পাতলা ঠোঁটের কোণে। যাও বৎস, বনবিহার করে এসো। একটা চলন্ত অটো রিক্সা থামিয়ে গৃহিণীকে নিয়ে আমি রওনা হলাম লালবাগ অভিমুখে। নাটক জমল রুদ্রমূর্তিতে ইন্দ্রনাথের ফিরে আসার পর। পেছনে প্রেমাংশু, বন বেড়ালের মতো রাগের চোটে যেন ফুলে দ্বিগুণ। বসবার ঘরে আমাদের উচ্ছিষ্ট না করা ধোসা খাচ্ছিল শ্যামলেন্দু। পাশে বসে গায়ে মাথায় হাত বুলোচ্ছে রাখাল রাজ। হেনকালে মূর্তিমান কালান্তকের মতো আবির্ভূত হলো দুই বন্ধু এবং বজ্রগম্ভীর কণ্ঠে হাঁক দিল ইন্দ্রনাথ, শ্যামলেন্দু। চোখের তারা স্থির হয়ে গেল শ্যামলেন্দুর, স্থির হলো রাখাল রাজের জিহ্বা। আপনারা দুজনেই শুনে রাখুন, ললিত এখন কোথায়? একটু থেমে বলল, পরলোকে। হ্যাঁ? আগে হ্যাঁ, ললিত নৃশংসভাবে খুন হয়েছে কাল বিকেলে, শ্যামলেন্দুর সঙ্গে দেখা করে যাবার পর। বুঝতেই পারছেন, আইনের চোখে শ্যামলেন্দু এখন 1 নম্বর সন্দেহভাজন। শুধু স্তম্ভিত নয়, অসম্ভব ভয় পেল শ্যামলেন্দু। ভয়ে গা সিঁটিয়ে উঠল। পরমুহূর্তেই হড়হড় করে বমি করে দিল টিপয়ের ওপরেই। গালের ওপর কালো দাগের রহস্য ফাঁস হয়ে গেল তারপরেই। একই রকম দাগ লেগে শ্যামলেন্দুর হাতেও। প্রেমাংশুকে গ্যারেজে টেনে নিয়ে কাঠের আলমারিটা দেখালো ইন্দ্রনাথ। ভুসো লেগে আলমারির পাশের দেয়ালেও। কেরোসিনের কুপি জ্বালানো হয় নিশ্চয়ই। ইন্দ্রনাথ দেওয়ালে কপাল ঠেকিয়ে হেঁট হয়ে দৃষ্টি চালনা করল আলমারির পেছনে সংকীর্ণ পরিসরে এবং হাত ঢুকিয়ে টেনে আনলো পুরনো খবরের কাগজে মোড়া একটা ছোট্ট প্যাকেট। প্যাকেটের মধ্যে পাওয়া গেল 3টে সমান সাইজের চৌকোনো টিস্যু পেপার। ঘুড়ির কাগজ বললেও চলে, সাদা। ঠাসাঠাসি 3 লাইনের একটা সাংকেতিক লিপি লেখা প্রতিটা কাগজে। হরফগুলো দুর্বোধ্য এবং অজ্ঞাত। শ্যামলেন্দু এলিয়ে পড়েছিল সোফার উপরে। দমদম দাওয়াই দিয়েও ক্ষান্ত হয়নি ইন্দ্রনাথ। বুলেট বর্ষণের মতো প্রশ্ন নিক্ষেপ করে গিয়েছিল বিরামহীনভাবে। অসংলগ্ন জবাবগুলো সাজিয়ে নিলে দাঁড়ায় এই। লোহারকোট নামক ডিটেকটিভ ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ললিত মোহন স্বয়ং। এই ক্লাবের মোট সদস্য সংখ্যা 5। ললিত, শ্যামলেন্দু এবং আরো 3 জন, এক ক্লাসেরই বন্ধু। কিছুদিন আগে কেম্পেগৌড়া টাউনে হঠাৎ খুব চোরের উপদ্রব শুরু হয়। টাউনটা নতুন তৈরি হয়েছে। কোলার স্বর্ণখনি যাওয়ার পথে পড়ে। প্রায় প্রতি রাতেই নিশিকুটুম্ব হাজির হতে থাকে গৃহস্থদের বাড়িতে। উত্তক্ত হয়ে বাসিন্দারা পুলিশের শরণ নেয়। পুলিশের ব্যর্থতার পর স্থানীয় ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ডের সম্পাদক গরম গরম সম্পাদকীয় লিখতে শুরু করেন। ব্যাঙ্গালোর শহরটা আর 5টা শহরের মতো তস্কর অধ্যুষিত নয়। চোর ছ্যাঁচড় এখানে নেই বললেই চলে। কেম্পেগৌড়া টাউনের নিশিকুটুম্ব মহাশয় তাই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে সারা শহরে। টনক নড়ে ললিত মোহনের। এই সময়ে হিচককের টু ক্যাচ এ থিফ ছায়াছবিটি এসেছিল অ্যাভিনিউ সিনেমায়। ললিত দেখেছিল ছবিটা। তারপরেই জরুরি মিটিং ডাকলো লোহারকোট সংঘের। উদ্দেশ্য চোর ধরা। হিচকক কায়দায় কেম্পেগৌড়া টাউনের নিশাচর দুর্বৃত্তকে ধরতে হবে। ধরা যদি সম্ভব নাও হয়, চোরের শারীরিক বর্ণনার বৃত্তান্ত ফাঁড়িতে পৌঁছে দিলেও কাজ হয়ে যাবে। চোর মহাপ্রভু নিশ্চয়ই সুচতুর। বয়স্কদের দেখলেই ঝোপের আড়ালে লুকোয়। ছেলে ছোকরা দেখলে পরোয়া করবে না, লুকোতেও যাবে না। সুতরাং সামনে পরীক্ষা, তাই বাকি 3 সদস্য সন্ধ্যের পর বাইরে থাকতে রাজি হলো না। শ্যামলেন্দু নিমরাজি হলো। 2 বন্ধুতে বেশ কয়েকদিন সাইকেলে করে রোদে বেরোলো কেম্পেগৌড়া টাউনের রাস্তায় রাস্তায়। তারপরেই একটা অনভিপ্রেত ঘটনা ঘটল। রাস্তার মাঝেই ওদের পথ আটকালো একটা পুলিশ ভ্যান। রাস্তার মাঝেই শুরু হলো জবাবদিহি করার পালা। কোনো এক ব্যাংক ম্যানেজার নাকি অভিযোগ করেছেন অদ্ভুত দর্শন 2টি ছেলে রোজ তার বাড়ির পাশ দিয়ে সাইকেলে করে যাতায়াত করছে। তাদের চাহনি চোরের মতো, গতিবিধিও তাই। তাই হাতে নাতে ওদের পাকড়াও করেছে। শ্যামলেন্দু বেচারি কেঁদে ফেলে আর কি।
ললিতমোহন ভয়ের চোটে সমস্ত কবুল করে বসল। মহৎ উদ্দেশ্য নিয়েই যে লোহারকোট ডিটেকটিভ ক্লাবের সদস্যরা রাস্তায় বেরিয়েছে শোনবার পর অট্ট হেসে ওদের ছেড়ে দিয়েছিল পুলিশ। তবে নামধাম লিখে নিয়েছিল এবং কথা আদায় করেছিল, পরীক্ষার পড়া ফেলে আর ডিটেকটিভগিরি করবে না। কেম্পেগৌড়া তদন্তের ইতি হয়ে গেল সেই দিনই। মন কষাকষি ঘটল শ্যামলেন্দুর সঙ্গে ললিতমোহনের। ললিত চেয়েছিল পুলিশের চোখের আড়ালে কাজ চালিয়ে যাবে, শ্যামলেন্দু বেঁকে বসেছিল। ফলে মাসখানেক বন্ধ ছিল বাক্যালাপ এবং মুখ দর্শন। পরশুদিন আচম্বিতে বাড়ি বয়ে এলো ললিতমোহন। শ্যামলেন্দু তো অবাক। ললিত বলল, কেম্পেগৌড়া নিশীথ রহস্যের সমাধান বলতে গেলে এখন তার হাতের মুঠোয়, আর একটু কাজ বাকি আছে। পরের দিনই একজনের সঙ্গে দেখা করে কেসটার ওপর জবনিকা টানবে সে। তদন্ত ফল শুনলে পুলিশ নাকি লাফিয়ে উঠবে। লোকটাকে তা বলেনি ললিতমোহন। শ্যামলেন্দুও যেচে জিজ্ঞেস করেনি, জবাব পাবে না বলেই। গতকাল 5টার সময় ফের এসেছিল ললিত। টিনের টফি বাক্সটা শ্যামলেন্দুকে রাখতে বলেছিল। রহস্যের চাবিকাঠি নাকি ওর মধ্যেই আছে। আজকে পুলিশ দেখে তাই ঘাবড়ে গিয়েছিল শ্যামলেন্দু। নিশ্চয়ই ললিত ফেঁসে গিয়েছে, এই আশঙ্কায় দৌড়ে গিয়েছিল গ্যারেজে। টিনের বাক্সটা ছিল গ্যারেজেরই আলমারিতে, ললিতই রাখতে বলেছিল। তাড়াতাড়ি সাংকেতিক হরফে লেখা কাগজ 3টে বার করে ছেঁড়া কাগজে মুড়ে চালান করেছিল আলমারির পেছনে। খালি বাক্স রেখেছিল মোটরের বুটিতে। ইন্দ্রনাথ আয়নার ভেতর দিয়ে ওর দিকে চেয়ে আছে দেখেই ইচ্ছে করেই বুটির দিকে আর চোখে চেয়েছিল শ্যামলেন্দু, যাতে খালি টিনটা নিয়েই পুলিশ সন্তুষ্ট হয় এবং আসল কাগজগুলো থেকে যায় ললিতমোহনের জন্যে। ফাঁদে পা দিয়েছিল ইন্দ্রনাথ রুদ্র। রাখালরাজ সাহার গোলাপ ভবন থেকে শটান মর্গে এসে পৌঁছল ইন্দ্রনাথ আর প্রেমাংশু। ডক্টর ডিক্সিত তখন লাশ কাটার ঘরে। পোর্সিলিনের টেবিলে শুয়ে আছে ললিতমোহন। চুল কাটার সেলুনে চেয়ার সংলগ্ন হেডরেস্টের মতো মাথা রাখবার জায়গায় আলতো করে রাখা মাথাটা। ডক্টর ডিক্সিত চিন্তা আবিল চোখে চেয়েছিলেন দগদগে ক্ষতস্থানগুলোর পানে। জোরালো আলোর নিচে ঈষৎ উন্মুক্ত অধরষ্ঠের মতো হাঁ হয়ে রয়েছে কাটাগুলো, যেন অদন্ত শিশুর হাসি। চামড়ার ঠিক নিচের স্তরে চর্বির সাদা স্তরগুলো যেন দন্তহীন মাড়ি। এমন সময় ঘরে ঢুকলো প্রেম আর ইন্দ্র। চোখ তুলে চাইলেন বৃদ্ধ ডাক্তার। ইন্দ্রনাথকে গত রাতে গাছতলায় দেখেছিলেন, এখন দেখলেন দিনের আলোয়। মনে মনে ভাবলেন, রবিশঙ্করের ভাই নাকি, বগলে সেতার কোথায়? প্রেমাংশু শুধল, কি পেলেন? ললিতের পা দুটো ঈষৎ ফাঁক করে ধরে উরুর ভেতর দিকে একটা বড় রকমের কাটা দেখালেন ডাক্তার। দেখেছেন, সারা গায়ে অনেক কোপ আছে, কিন্তু এই কোপটা অনেক স্পষ্ট। অর্ধচন্দ্রাকারে উরু ঘিরে মাংস দুফাঁক হয়ে গিয়েছে এক কোপে। ডাক্তার বললেন, অস্ত্রটা ধরন আবিষ্কার করার চেষ্টা করছি। কিছু ধরতে পারছেন? না, আমিও না। উরুর এদিক থেকে ওদিক পর্যন্ত এক কোপে সমকোণে সমানভাবে কাটতে পারে এমন কোনো ছুরি কখনো দেখিনি। অদ্ভুত। একটু থেমে বললেন, ঠিক আছে, পুরো চামড়াটা কেটে নিয়ে দেখা যাক। স্কালপেল তুলে নিলেন ডাক্তার। দক্ষ হাতে চামড়া কেটে ক্ষতস্থানটাকে তুলে আনলেন একটা ছোট্ট ডিশের ওপর। এতক্ষণ যা অর্ধচন্দ্রাকারে ছিল, এখন তা চ্যাপ্টা ভাবে রইল। হাতিয়ারের বিচিত্র বৈশিষ্ট্য প্রকট হয়ে উঠল জোর আলোর তলায়। প্রেম আর ডাক্তার দুজনেই চোখ নামিয়ে আনলো ডিশের কয়েক ইঞ্চি ওপরে। অদূরে বুকের ওপর দুহাত রেখে দাঁড়িয়ে রইল ইন্দ্রনাথ। প্রেম বলল, ছুরির ফলাটা দেখছি সত্যিই বেঁকানো। নেপালি কুকরি না আরবি ছোড়া? মনে হয় না। ওসব ছুরির ডগা ক্রমশ শুরু হয়ে আসে, আগামোটা ডগা শুরু হয়। কিন্তু কাটাটা দেখেছেন? আগাগোড়া সমান গভীর। ফলাটা সত্যি চেঁচালো। অমন ফাইন কোপ পড়েছে সেই কারণেই। কপাল কুঁচকে ভাবতে লাগলো প্রেম। ডাক্তার বললেন, চোটগুলোর প্যাটার্ন থেকেও ধরতে পারছেন না? প্যাটার্ন? উদ্দেশ্য তো শরীরটাকে ক্ষত বিক্ষত করা, বেশি আক্রোশ পুরুষন্ধিতে।
ডাইনে বাঁয়ে তলপেটে এলো পাতাড়ি কোপ, ধরতে পারছেন না? হাত ফসকেছিল তো। রাইট, কিন্তু ফসকালো কেন? এই নিন আমার বল পয়েন্ট পেন, স্ট্যাপ করুন, কুইক। ফসকালো না, দেখলেন? হত্যাকারী হয়তো উত্তেজিত হয়েছিল। উত্তেজিত হলে এমন সমানভাবে হাতে পায়ে কোপ মারে? এই নিন আমার ফুট রুল, আগাটা ধরুন, নিন ডগা দিয়ে আমার আঙুলের ডগায় মারুন, কুইক। পারলেন না। সত্যি 1 ইঞ্চি দূর দিয়ে ফসকে গেল প্রেমাংশুর হাতের ফুট রুল। দ্বিতীয়বারে অবশ্য লক্ষ্যে পৌঁছল রুলের ডগা। ডান পা থেকে বাঁ পায়ের দেহভার ন্যস্ত করে দাঁড়ালো ইন্দ্রনাথ। ময়নাতদন্ত আগ্রহের সঞ্চার করেছে তার মস্তিষ্কে। ডাক্তার বললেন, তাহলেই দেখুন, অস্ত্র যত লম্বা হবে আপনারও তত বেশি প্র্যাকটিস থাকা চাই, নইলে তত বেশি হাত ফসকাবে। কলমের পেছন ধরে কি লেখা যায়? নিবের কাছে ধরতে হয়, ঠিক কিনা? বুঝলাম, ছুরিটা লম্বা, খুবই লম্বা। শুধু লম্বা নয়, ফলাটা বাঁকানো, আধখানা চাঁদের মতো বললেও চলে। এরকম ছুরি কখনো দেখেছেন? হত্যাকারী কি ল্যাটা? প্রেমাংশু পাল্টা প্রশ্ন করে বসল ডাক্তারকে। চোটগুলোর ধরন দেখে মনে হচ্ছে ল্যাটা, বাঁ হাতে অভ্যস্ত। দেখছেন না, ডান দিকে হেলে কোপ পড়েছে, অথচ গলায় তারের ফাঁস দেখে মনে হচ্ছে ডান হাতটাই চলে ভালো। দুজন হত্যাকারী ছিল কি? দরকার ছিল কি? কিন্তু বাঁ হাতে ছুরি চালানো তো অসুবিধে। তাহলে ছুরি নিয়েই আবার ভাবা যাক। বোর্ডটা দিন, এঁকে দেখিয়ে দিচ্ছি। টেবিল থেকে বোর্ডে ক্লিপ দিয়ে লাগানো কাগজের প্যাডটা টেনে নিল প্রেমাংশু। ডাক্তার পেন্সিল দিয়ে ছুরির ফলা আঁকতে বসলেন, বক্রাকার ফলা। পেন্সিলের রেখা শেষ পর্যন্ত বেরিয়ে গেল কাগজের বাইরে। হলো না, বড় কাগজ দিন। টেবিল থেকে বড় সাইজের একটা কাগজ নিয়ে এলো প্রেমাংশু। ঘাড় বেঁকিয়ে নিবিষ্ট চোখে চেয়ে রইল ইন্দ্রনাথ। ছুরির ফলা সাধারণত 5 ইঞ্চি লম্বা হয়। ডাক্তার তাই আরো 2 ইঞ্চি বাড়িয়ে দিলেন বক্রাকার শীর্ষদেশকে। কিন্তু বেগ পেলেন হাতল আঁকতে গিয়ে। প্রতিবারেই মনে হলো বড় সাইজের একটা গজাল। প্রেম বলল, হাতলটা বেমক্কা লম্বা নয় তো? সেক্ষেত্রে চোটগুলো আরো গভীর হতো। কিন্তু এরকম ছুরি হয় নাকি? আধখানা চাঁদের মতো ফলা, নিজেরই হাত কেটে যাবে যে। ডাক্তারেরও ধৈর্যচ্যুতি ঘটল এবার। সত্যি তাই, এরকম ছুরি হতেই পারে না। সহসা নড়ে উঠল ইন্দ্রনাথের দীর্ঘ দেহ। পায়ে পায়ে এসে দাঁড়ালো ডাক্তারের পেছনে। কাগজটা দেবেন, দেখি চেষ্টা করে। চশমার ফাঁক দিয়ে শিবনেত্র হয়ে ক্ষণেক তাকালেন ডাক্তার, কিন্তু দ্বিরুক্তি না করে ইন্দ্রনাথের প্রসারিত হাতে তুলে দিলেন পেন্সিল স্কেচটা। কল্পচক্ষে ফলাটা অনুমান করতে পেরেছিল ইন্দ্রনাথ, তাই হাত চলল দ্রুত। প্রলম্বিত ফলার সঙ্গে সমকোণে একটা লাইন টানল এবং খসখস করে মোটা করে এঁকে দিল হাতলটা। কাস্তে! অবরুদ্ধ উত্তেজনায় চিৎকার করে উঠল প্রেমাংশু। হৃষ্টচিত্তে ঘুরিয়ে ফিরিয়ে স্কেচটা দেখতে দেখতে আপন মনেই বলল ইন্দ্রনাথ, হ্যাঁ কাস্তে, বাঁ হাতে চালাতে সুবিধে। থ্যাংক ইউ ডাক্তার। ত্রস্তে চশমা খুলে তীক্ষ্ণ চোখে ইন্দ্রনাথকে নিরীক্ষণ করলেন ডাক্তার ডিক্সিট। ঠিক সেই সময়ে ফাঁড়িতে একটা খবর পৌঁছল। গতকাল রাত 12টার সময় একটা ল্যান্ড রোভার গাড়িকে বেরিয়ে আসতে দেখা গেছে অকুস্থল থেকে। পুলিশ ভ্যানের বাম্পারে ধাক্কা লেগেছিল নিশাচর গাড়িটার। আজ সকাল 8টার সময়ে আবার একই জায়গায় দেখা গেছে একই গাড়িকে। নাম্বার মনে ছিল পুলিশ ড্রাইভারের। খুনের তদন্তে যদি প্রয়োজন হয়, তাই ঘটনাটা নিবেদন করে গেল ফাঁড়িতে। মর্গ থেকে গুনগুন করে গান গাইতে গাইতে ফাঁড়ি ফিরেই খবরটা শুনে লাফিয়ে উঠল প্রেম। ইন্দ্র, যাবি নাকি? ল্যান্ড রোভারের খোঁজে? কাস্তের মালিকের খোঁজে? রাত 12টার সময় চন্দরবনে যায় কে? দেখা দরকার বই কি। অপরাধীর সাইকোলজি তোর অজানা নয়। খুনের পর খুনি বারবার ঘুরে ফিরে আসে অকুস্থলে। হাই তুলে তুড়ি মারতে মারতে বলল ইন্দ্রনাথ, তোর মতো অসুরের শরীর আমার নয়। আমার খিদে পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, কাল রাত থেকে ধকল যাচ্ছে। তুই যা। একা?